ছেলেটাকে কেমন লাগলো? বাসার দরজা দিয়ে প্রবেশ মাত্রই নিজের মায়ের মুখের প্রশ্নটা শুনে আরোয়া বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখালো না। একপাশের মোড়ায় বসে পরনের হিলজোড়া খুলে নিয়ে ক্যাবিনেটে রাখতে রাখতে সংক্ষিপ্ত জবাব দিল, ভালো। আরোয়ার মা রুশ্মি মেয়ের জবাব শুনে ভ্রু কুঁচকে তাকালেন। শুধুই ভালো, অন্য কিছু নয়? আরোয়া বিরক্ত ভরে ক্যাবিনেটের দরজা আটকে উঠে থপথপ পা ফেলে বাড়ির ভেতরে এলো। লিভিং রুমের কাউচে হ্যান্ডব্যাগ ছুঁড়ে ফেলে খানিক ক্লান্ত গলায় জানালো, আমরা মাত্র একবার দেখা করেছি মম, ভালো মতো চেনা জানা এখনো বাকি। বিয়ের শাদী তো আর ছেলে খেলা না যে মুখ দেখে পছন্দ করে সেরে ফেললাম। রুশ্মি সন্তানের কথা শুনতে শুনতে ডাইনিং টেবিলের পাশে চেয়ারে বসলেন। আরোয়া নিজের গলা থেকে ওড়না সরিয়ে রেখে টেবিলের জগ থেকে এক গ্লাস পানি ঢেলে পান করল। তারপর সেটি ঠক করে আবার টেবিলে রেখে দিয়ে বলল, তাছাড়া উনি ডিভোর্সড। কেমন যেন হয়ে গেল না। যখন জিজ্ঞেস করলাম প্রাক্তন স্ত্রীর সাথে কি সমস্যা হয়েছিল, কিছুই বলল না। এমন সৎ হলে তো তার সঙ্গে সংসার করা যায় না। বলেনি কারণ নিতান্তই ভদ্র ছেলেটা। আর আগের বউটা একেবারে ডাইনি ছিল। রুশ্মির কথায় আরোবা চমকালো। মায়ের চেহারায় তীব্র বিতৃষ্ণা ছাড়া আর কিছুই দেখতে পেল না। জায়দানের সঙ্গে বিয়ের কথাবার্তা ওঠার কারণটা হলো ছেলের মায়ের এবং রুশ্মির বন্ধুত্ব। দুইজনই নাকি বাল্যকালের বান্ধবী ছিলেন, একসাথে স্কুল কলেজ পার করেছিলেন তারা। পরবর্তীতে রুশ্মি নেদারল্যান্ডস চলে যাওয়ার আর অহরহ যোগাযোগ ছিল না। ছেলের দ্বিতীয়বার বিয়ের জন্য প্রথম পছন্দ হিসাবে আরোবাকেই মনে ধরেছে ভদ্রমহিলার। চেয়ার টেনে মায়ের মুখোমুখি বসলো আরোবা। না চাইতেও অস্পষ্ট এক আগ্রহ ঘিরে ধরল তাকে। রুশ্মিকে তাই জিজ্ঞেস করলো সে, মানে পরকীয়া টাইপ কিছু? ধুর, সেসব হলে তো তাও মেরে ধরে টাইট দিয়ে ঠিক করা যায়। ওই মেয়ে সাক্ষাৎ ইবলিশ ছিল, বুঝেছিস? রগে রগে শুধু আগুন ঝরতো, তুই তো দেখিসনি? আমি আর তোর বাবা গিয়েছিলাম না আফটার ওয়েডিং সেরেমনিতে, তখন এক এক দেখাতেই বুঝে গিয়েছিলাম এই সংসার টেকার নয়। ডিভোর্সের কারণটা কি তাহলে? প্রশ্নটা হৃদয়ে উত্থাপিত হলেও ঠিক উচ্চারণ করতে পারল না। অন্য কারো ব্যক্তিগত বিষয়ে জিজ্ঞেস করতে তার বিবেকে বাধছে। তবে বিবেকের দোহাই দিয়ে লাভ কি? যদি এই ছেলের বাঁধনেই বাধা পড়তে হয়, তবে তার সবটা জেনে নেওয়া উচিত নয় কি? মেয়ের দ্বিধাদ্বন্দ্ব স্পষ্ট পড়তে পারলেন রুশ্মি। ঝুঁকে এসে নিজের বয়সের ভারে হালকা চামড়া কুঁচকে আসা হাতটাকে আরোয়ার কোলে গুছিয়ে রাখা হাতের উপর রেখে নরম কণ্ঠে বললেন, যে মেয়ে নিজের শাশুড়ির গায়ে হাত তুলতেও কার্পণ্য বোধ করে না, তার সঙ্গে সংসার করা যায় না মা। আরোয়া থমকে গেল। ড্যাব ড্যাব করে চেয়ে রইল রুশ্মির নয়ন মাঝে, যেন তার মা এক্ষুনি বলে উঠবেন এতক্ষণ মজা করছিলেন তিনি। অথচ রুশ্মি তেমন কিছুই বললেন না। উল্টে তার দৃষ্টি ভারী হয়ে উঠল। তোর মম ড্যাড তোর জন্য খারাপ কোনো সম্বন্ধ দেখেনি, এটুকু বিশ্বাস করিস তো? একটা সুযোগ দিয়ে দেখ, হয়তো তোরা একে অপরের মনকে সুস্থ করে তুলতে পারবি। রুশ্মি চেয়ার ছেড়ে উঠে পড়লেন। তবে আরোবা ঠায় বসে রইল। সম্পূর্ণ নির্বাক হয়ে গিয়েছে সে। তবে জায়দানের ডিভোর্সের কারণ কি এটাই? তার প্রাক্তন স্ত্রীর সঙ্গে বনিবনা হয়নি, কিন্তু তাই বলে একটা মেয়ে এভাবে গুরুজনের গায়ে হাত তুলবে? এই দেশের ভদ্র সমাজের হিসাবে খানিক অবিশ্বাস্যতা। এজন্যই কি জায়দান তাকে নিজের প্রাক্তনের সম্পর্কে কিছুই বলেনি? হাজারো প্রশ্ন মাছের মতন ছলাৎ করে উঠল আরোয়ার হৃদসাগরে। মেয়ে আর কিছু বলবে না ভেবে রুশ্মি চুপচাপ রান্নাঘরের দিকে পা বাড়ালেন। কাজের মেয়ে দুটোকে বলতে হবে আজকে যেন বেশি ঘি দিয়ে পোলাও রান্না করে। তবে তিনি লিভিং রুমের বাইরে যাওয়ার আগেই হঠাৎ পিছন থেকে ভেসে এলো আরোয়ার কণ্ঠস্বর, মম, এসব তোমাকে জেসমিন আন্টি বলেছেন? রুশ্মি থামলেন, পেছন ঘুরে দাঁড়িয়ে নিঃশব্দে মাথা দোলালেন। আরোয়া তার দিকে দীর্ঘ কিছুক্ষণ তাকিয়ে থেকে শেষমেশ বলে বসল, কিন্তু তার কথা কতটুকু বিশ্বাসযোগ্য? চরম বিস্মিত হলো রুশ্মি। রীতিমতো চোয়াল ফাঁক হয়ে গেল তার। হাহাকার মেশানো কণ্ঠে আর্তনাদ করে উঠলেন, জেসমিনকে অবিশ্বাস করছিস? হুম, কাউকে অবিশ্বাস করছি না মম। তবে একটা কথা কি জানো তো, এক হাতে কখনোই তালি বাজে না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আরোয়া। একদম স্তব্ধ হয়ে মেয়ের পানে চেয়ে রইলেন রুশ্মি। চোখ পিটপিট করলেন অস্বস্তিতে। শুধুমাত্র এক পক্ষের কাহিনী শুনে কখনো আরেক পক্ষকে বিচার করা উচিত নয়। উস্কানি না পেলে গুরুজনের উপর হাত তোলার মতন জঘন্য অপরাধ কোনো মেয়ের দ্বারা সম্ভব বলে আমার মনে হয় না। মুদ্রার অপর পিঠের ভিন্ন একটা কাহিনী থাকা মোটেও অসম্ভব কিছু নয়। এটুকুই। নিজেকে আর ব্যাখ্যা করলো না আরোয়া। পায়ে পায়ে হেঁটে লিভিং রুম ছেড়ে বেরিয়ে এলো। পেছনে ফেলে গেল নিজের ওড়না এবং হ্যান্ডব্যাগ।
জিনিসগুলোর দিকে তাকিয়ে বাকরুদ্ধ রুশ্মি মনে মনে ভাবলেন, আধুনিকতার নামে ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে আরম্ভ করেছে বর্তমান প্রজন্ম। তাদের কাছে আজ বেঠিকটাই সঠিক। আজকে ডেলিভারি বেশি নেই, অথচ এটুকুতেই কেন এতটা ক্লান্ত লাগছে আমি বুঝতে পারছি না। গত কয়েকদিন যাবৎ রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না। অদ্ভুতুরে দুঃস্বপ্ন আমায় তাড়া করে বেড়ায়। সেই স্বপ্নে আমি ড্যাডকে দেখি, তার মুখ জুড়ে থাকে তীব্র ব্যথার কুঞ্চন। কেমন যেন ছটফট করে আমার সামনে। হাজার চাইলেও একটু জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে পারি না তাকে। এই দুরূহ মানসিক অবস্থাই হয়তো বর্তমানে আমার শারীরিক দুর্বলতার কারণ। নভেম্বরে প্রকৃতি হালকা শীতল হতে আরম্ভ করেছে, তবে এখন ভরদুপুর হওয়ার মাথার উপরে সূর্যমামা গনগনে আগুন ঢালছে। স্কুটির উপর হেলমেট পরে থাকা সত্ত্বেও হেলমেটের আবরণ ভেদ করে মাথার তালুকে ছুঁয়ে যাচ্ছে উত্তাপ। একেবারে চান্দি গরম হয়ে যাওয়া যাকে বলে, তার উপর পেটে ভীষণ ক্ষুধার জ্বালা। আজকে সকালে কিছু মুখে না দিয়েই তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম। মীরাও একদম ভোরে ভার্সিটি চলে গিয়েছে। সে থাকলে একটু ধমকে হলেও আমাকে খাওয়ায়। সড়কের ধারে স্কুটি পার্ক করলাম। পাশেই একটা ভাসমান টং দোকান। দুইজন লুঙ্গি পরিহিত মধ্যবয়স্ক পুরুষ এবং এক যুবক বেঞ্চে বসে চা পান করছে। মধ্যবয়স্করা রাজনৈতিক কোনো আলাপ করছে, আসন্ন নির্বাচন নিয়ে তাদের বিস্তর চিন্তা। স্কুটি ছেড়ে নিজের গায়ের জ্যাকেট খুলে হ্যান্ডেলে জড়িয়ে এগিয়ে গেলাম আমি। কোনো অস্বস্তি ছাড়াই দোকানদারকে উদ্দেশ্য করে বলে উঠলাম, মামা, এক পিস বনরুটি আর দুটো কলা দেবেন। অর্ডার জাহির করেই ধপাস করে বেঞ্চে যুবক ছেলেটার পাশে বসে পড়লাম। সকলে আমার দিকে কেমন যেন অদ্ভুত এক দৃষ্টিতে তাকালো। এমন দৃষ্টি আমার জন্য মোটেও নতুন নয়। এদেশে রাস্তার ধারে টং দোকানে মেয়েদের আনাগোনা শূন্যর কোঠায়। মাঝে মধ্যে ভার্সিটির ছেলেপেলেরা অনেক শখ করে যায় অবশ্য। তবে আমার মতন কেউ নির্দ্বিধায় একলা এসে বিনা চিন্তায় বেঞ্চ দখল করতে পারে, এমনটা হয়তো তারা আগে দেখেনি কিংবা ভাবেনি। আমি অবশ্য তাতে খুব একটা মনোযোগ দিলাম না। দোকানদার বনরুটি এবং কলা এগিয়ে দিতেই প্যাকেটে দাঁত দিয়ে ছিঁড়ে খাবারে মনোনিবেশ করলাম। আপনি কি ডেলিভারি গার্ল? বনরুটি চিবোতে চিবোতে পাশের যুবকের প্রশ্ন শুনে আমি মাথা দোলালাম। ভ্রু তুলে নিজের স্কুটির দিকে নির্দেশ করলাম, যেখানে এখনও এক বক্স পিৎজা রাখা আছে। যুবক নিজের হাতের লাল চায়ের কাপে চুমুক দিয়ে দ্বিতীয় দফায় বলল, কিছু মনে করবেন না, আসলে এই রকম প্রফেশনে মেয়েদের খুব কম দেখা যায় তো, তাই জিজ্ঞেস করেছি। ইটস ওকে। এক কামড়ে একটি কলার অর্ধেক নাই করে দিয়ে কিছুক্ষণ আপন মনে চিবুলাম। তারপর খাবারটুকু গিলে নিয়ে বললাম, আমার একটা অনলাইন বিজনেস আছে। হোমমেড পিৎজা সেল করি, সেটা ডেলিভারি আমিই দিই। ও, ইন্টারেস্টিং। ভার্সিটিতে পড়েন? হুম, পড়ালেখা শেষ। যুবককে খানিক বিস্মিত মনে হলো। সরু দৃষ্টিতে আমায় আপাদমস্তক দেখল। পাতলা ফিনফিনে শরীরে জড়ানো ওভারসাইজ টি শার্ট আর ট্রাউজার দেখে বোধ হয় সে আমার বয়স আন্দাজ করতে পারিনি। শুধু মাথায় শক্ত তেলতেলে খোপা বাঁধা চুল না থাকলে আমায় অনায়াসে ছেলে বলে চালিয়ে দেওয়া তো হয়তো। শেষ বাতিক নেই। বনরুটি খতম করে ফেলেছি। হাত ঝেড়ে ট্রাউজারের পকেট থেকে 100 টাকা নোট বের করে যখন 80 টাকা ফেরত নিলাম, তখন বিকট এক শব্দে রীতিমতো আকাশে বাতাসে কেঁপে উঠল। শটান করে উল্টো ঘুরলাম। টং দোকানের অন্য মানুষগুলো লাফিয়ে দাঁড়ালো আমার পিছনে। মনে হলো যেন চোখের সামনে নিজের পৃথিবীটাকে থমকে যেতে দেখলাম। আমার স্কুটিটা রাস্তার উপর উল্টে পড়ে আছে, সামনের অংশটা একেবারে দুমড়ে গিয়েছে। পিছনের চাকা উপরে উঠে আছে, বনবন করে ঘুরছে যেন আহত আর্তনাদ প্রকাশে। পিৎজার বক্স চাপা পড়ে থেতলে গিয়েছে সড়কের পিছে। নিঃশ্বাস প্রশ্বাস বলে একটা প্রক্রিয়া আছে, তাই ভুলে গেলাম ক্ষণিকের জন্য। আমার চোখে ভাসলো শুধু দুমড়ে মুচড়ে যাওয়া একটি স্বপ্ন। ঠিক সামনেই থমকে দাঁড়িয়ে আছে কটকটে লাল বর্ণের দানবটি। ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর এসভিজে। গাড়ির মডেল চিনতে আমার একটুও অসুবিধা হলো না, কারণ একটা সময় এই দানবকে আমিও চালাতাম। সড়ক ধরে ছুটে যেতাম পাগলা ঘোড়ার মতন, যেন বাংলাদেশের যানজট বাঁধা ভাঙাচোরা সড়ক নয়, এফএসের রেসিং ট্র্যাক বেয়ে ছুটছি। ল্যাম্বরগিনির বনেটে চির ধরেছে, বর্ণহীন ধোঁয়া বের হচ্ছে ফাঁক গলে। কি হয়েছে বুঝতে আমার একটুও অসুবিধা হলো না। আশেপাশে মানুষের ভিড় জমে গিয়েছে ততক্ষণে। উৎসাহী জনগণ আশেপাশের ফুটপাত মার্কেট থেকে উকি দিয়ে দেখছে কাহিনী। ল্যাম্বরগিনি দরজা অত্যন্ত বেখেয়ালিভাবে খুলে গেল। ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো এক 6 ফুট 2 ইঞ্চির দানব। আসলে উচ্চতা এমন নাকি পরনে হেভি বুট থাকায় বেড়ে গিয়েছে তা ভাবার কোনো অবকাশ নেই। তুলতুলে চেহারাটা এতটাই ভদ্রগোছের যে অ্যাঞ্জেলরাও বুঝি এর চেহারা দেখে দ্বিধায় পড়ে যাবে। সেখানে এথায় তো সবাই মানুষ, আমি নিশ্চিত
এমন গড়নের পুরুষ যে সামান্য সময় রোদের নিচে থাকলে টুকটুকে লাল হয়ে যায়, কিন্তু তার চেহারা নিষ্পাপ ভাব, সঙ্গে মনের মধ্যে জেগে ওঠা একটা বাক্য, একে আগে যেন কোথায় দেখেছি। কিছুই আমাকে আটকাতে পারল না। আমার মাঝে তখন অগ্নুৎপাত ঘটেছে। বহুদিন বাদে আমি নিজের মধ্যে সেই চিরায়ত ভয়ানক রাগের অস্তিত্ব টের পেলাম। এই রাগ জলোচ্ছ্বাসের মতন সামনের সবকিছুকে অত্যন্ত অবহেলায় ভাসিয়ে নিয়ে যায় অবলীলায়। লোকটি কালো লেদার প্যান্টের ভেতর হাত ভরে এগিয়ে এসে বাজখাই কণ্ঠে খেকিয়ে উঠল, হুজ ফাকিং স্কুটি ইজ দিস? হু ইজ দ্যাট শিট? নিয়ন্ত্রণের যেটুকু সুতো অবশিষ্ট ছিল তাও একটানে ছিঁড়ে গেল। লম্বা পদক্ষেপে এগোলাম আমি। ফুটপাত থেকে সড়কে নামার আগে পা থেকে নেভি ব্লু রঙের স্নিকার্স খুলে হাতে নিলাম। ভিড় ঠেলে ঠুলে ভেতরে ঢুকলাম। লোকটা তখন সবেমাত্র আমার ধ্বংসস্তূপে পরিণত হওয়া স্কুটিতে লাথি হাঁকিয়ে ফিরে দাঁড়িয়েছে। চোখের মাঝে আগুন জ্বলল আমার। বিদ্যুৎ গতিতে বাড়ালাম নিজের হাত। 6 ফুটি দানবের কলার খুঁজে পেতে একটুও বেগ পেতে হলো না। কলার টেনে তাকে ঝুঁকিয়ে হাতের স্নিকার্স জুতোটা শটান বসিয়ে দিলাম তার তুলতুলে গাল বরাবর। সপাসপ 2টি জোর জুতোর বাড়ির সঙ্গে চেঁচিয়ে উঠলাম, আই অ্যাম দ্যাট ফাকিং শিট ইউ মাদার ফাকার। প্রথমবার এই অঞ্চলের উৎসাহী ভিড়কে অবধি স্তব্ধ করে দিল আমার আচরণ। চোখের কোণে স্পষ্ট দেখলাম কয়েকজনের হাতে উঠে এসেছে মোবাইল ফোন, কিন্তু তখন আমার বিচার বিবেচনাবোধ বলতে কিছুই অবশিষ্ট নেই। আমার আঘাতে এতটাই জোর ছিল যে লোকটির মাথা ঝুলে পড়ল একপাশে। সে তখন ফিরে তাকালো। তখন তার বাদামি বর্ণের চোখের মাঝে অদ্ভুতরে এক ঝিলিক দেখতে পেলাম। ওই নয়নের বাদামির খেলা দেখে ক্ষীণ মুহূর্তের জন্য থমকে গেলাম। আবারও মনে হলো এমন আলোড়ন আমি আগেও দেখেছি। লোকটির ঠোঁটের কোণে গুটি কতক রক্তবিন্দু জমেছে, সেটি অবলীলায় নিজের জিভের ডগায় চেটে নিয়ে আমার দিকে তাকিয়ে তির্যক হাসল সে। এ প্রিটি লিটল ক্রিয়েচার আর নট ইউ? তার তীক্ষ্ণ চোখ আমার সমস্ত শরীরে ঘুরপাক খেলো বিনা দ্বিধায়। এত লোকের সামনেও নিজের দৃষ্টির মাঝে জ্বলজ্বল করা লোভী হায়নাকে লোকানোর কোনো আগ্রহ দেখা গেল না তার মাঝে। উন্মত্ত হয়ে উঠল আমার অন্তরাত্মা। তার কলার ধরে জোরে জোরে ঝাঁকিয়ে বললাম, কথায় কথায় ইংলিশ মারিয়ে বোঝাতে চাস তোর বাপের অনেক টাকা? কুত্তার আওলাদকে সোজা ভাষায় কি বলে জানিস? কুত্তার বাচ্চা। এই প্রথম তার বাদামি নয়ন জুড়ে লোভের বদলে ক্রোধ দেখতে পেলাম। ক্ষিপ্ত হয়ে আমার গলা নিজের প্রশস্ত 2 হাতে সজোরে চেপে ধরল সে। বায়ু আদান প্রদানের সমস্ত পথ রুদ্ধ করে দিল। চাপ প্রয়োগ করলো একেবারে শ্বাসনালী বরাবর। দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে জোর দিয়ে উচ্চারণ করলো, বড় ব্যাটারি কোথাকার। তোর অসহায়ত্ব দেখে অলমোস্ট দয়া করে ফেলেছিলাম, কিন্তু ভুলেই গিয়েছিলাম ওয়ান্স এ বিচ অলওয়েজ এ বিচ। তোর দয়ার খাতায় আগুন। রাস্তাকে পারিবারিক সম্পত্তি ভাবিস? রেসিং ট্র্যাক বানিয়ে রেখেছিস ইম্পোর্টেড কারের জন্য? রাক্ষস! অক্সিজেনের অভাবে আমার মুখ লাল হয়ে উঠতে লাগলো। কাশতে শুরু করলাম। তাতে মজা পেয়ে এক হাতে গলা চেপে অন্য হাতে গাল ছুঁয়ে দিল লোকটি। ঘিন ঘিন করে উঠল আমার সমস্ত শরীর। হ্যাঁ, এই রাস্তা আমার বাপ দাদার সম্পত্তি। তুই ফকিন্নি বেজায়গায় পার্ক করেছিস কেন? মনে হয় তুই জানতি আগে থেকেই যে আমি আসব। তোর প্ল্যান নয় তো বড়লোক মাছ জালে ফাঁসানোর? ভেবেছিস মেয়ে বলে গায়ে হাত দিতে পারি না? আমার মন মস্তিষ্ক কোনোটাই আর ক্রোধের চাপ সইতে পারল না। মাথা দিয়ে সজোরে ঠুকে দিলাম তার কপাল। কোকিয়ে উঠে লোকটা আমার গলায় ঢিল দিয়ে পিছনে সরে যেতেই ঝাঁপিয়ে পড়লাম শিকারী পশুর মতন। গাড়ির বনেটে ওটাকে আছড়ে ফেলে লাথি হাঁকিয়ে দিলাম সপাসপ। কোথায় গিয়ে লাগলো খেয়ালই করলাম না, দরকার নেই। পাশে পড়ে থাকা স্নিকার্সটা আবারও তুলে নিয়ে পিঠ বরাবর বাড়ি দিতে দিতে পাগলের মতন চিৎকার ছুড়লাম, তুই ফকিন্নি, তোর 14 গোষ্ঠী ফকিন্নি, ফকিন্নির বাচ্চা। গিয়ে কাঁদিস তোর আব্বার কাছে, বলি সে বিচের জুতার বাড়ি খেয়ে বাসায় ফিরেছি, শালা কাপুরুষ একটা। আপা আপা থামেন। আশেপাশের লোকজনের যেন হঠাৎ করে শুভ বুদ্ধির উদয় হলো। তাই আমায় এসে ধরলো কয়েকজন। 2জন পুরুষ এবং এক বয়স্ক মহিলা আমাকে টেনে সরিয়ে নিল তার কাছ থেকে। বেচারা তখনও গাড়ির বনেটে উৎপটাং হয়ে পড়ে আছে। আমি স্নিকার্স উঠিয়েই চেঁচিয়ে চেঁচিয়ে হুমকি দিলাম, আরেকবার পাবলিকের রাস্তাকে বাপের রেসিং ট্র্যাক মনে করার আগে 154 বার ভাববি, জাউরা। লোকটি বনের থেকে মাথা তুলে সামান্য পেছন ফিরে তাকালো। বাদামি নয়ন জুড়ে ঘূর্ণিঝড় উঠেছে। মুখে কিছুই উচ্চারণ করলো না সে, কিন্তু এমন দৃষ্টির অর্থ বুঝতে আমার একটুও বাকি রইল না। তোর শেষ আমি দেখে নেব। পুলিশের টহল গাড়ির উপস্থিতির কারণে ঝামেলা এরপর তেমন এগোলো না বললেই চলে। তবে হ্যাঁ, আমার ক্ষতিপূরণ বলতে আমি কিছুই পেলাম না। পুলিশ সদস্য আমাকে বলল চুপচাপ এ স্থান ত্যাগ করতে। তাদের যে টাকায় কেনা হয়েছে বুঝতে বাকি রইল না আমার। ওই মুহূর্তে কারোর সঙ্গে বিন্দুমাত্র তর্ক করার শক্তি কিংবা মনোভাব আমার মাঝে আর ছিল না। আমি টং দোকানের সেই যুবকের সাহায্যে আমার দুমড়ে যাওয়া স্কুটিটা টেনেই কাছের এক গ্যারেজের দিকে যাত্রা করলাম।
সাবিন চলে যেতেই পুলিশে ঘিরে থাকা লোকটি রুমালে নিজের রক্তবিন্দু লেপটে থাকা মুখ মুছতে মুছতে আশেপাশে তাকালো। ভিড়ের মাঝে দাঁড়ানো পুরাতন মডেলের আইফোন হাতে এক তাগড়া ছেলেকে চোখে পড়ল তার। খানিক মস্তান টাইপের দেখতে, সিগারেট ফুঁকছে ঠোঁটে। লোকটি এগিয়ে গেল তার দিকে, অমায়িক এক হাসি মেখে। ছেলেটি তাকে দেখে সোজা হয়ে দাঁড়ালো। চোখে ফুটলো খানিকটা ভয় এবং কৌতূহল বোধ। আইফোনে অনেক সুন্দর স্টেবল ভিডিও হয় জানিস? ছেলেটা ফ্যালফ্যাল করে চেয়ে রইল। লোকটি হাসলো বেশ খানিক, তারপর পকেট থেকে নিজের কমলাভ আইফোন 17 প্রো ম্যাক্স বের করে বলল, যেটা রেকর্ড করেছি সেটা সুন্দর করে আমার ফোনে ট্রান্সফার করতো বাচ্চা। বেনসনের 10টা প্যাকেট আজ তোর হবে। আজকের পর্ব এই পর্যন্তই থাকলো। পরবর্তী পর্ব কাল সন্ধ্যে 6টায় আমি আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন আছেন এই চ্যানেলে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।